जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। এই কৃষ্ণা, শোন না, তুই এক কাজ কর, এগুলো ভালো করে ধুয়ে রেখেছিস তো? নে, তুই তাড়াতাড়ি কর, হাত চালা। আর অনিরুদ্ধ, তোমার এদিকের কাজ কত দূর? তো প্রায়। ও মা, শোনো না, বলছি একবার দেখে নাও না সব ঠিকঠাক হলো কিনা। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করি। ঠাকুর মশাই, দেখুন না একটু, পুজোর আয়োজন সব ঠিকঠাক আছে তো, নাকি কিছু লাগবে টাকবে বাদ গেল? কে করলো এসব আয়োজন? আসলে ঠাকুর মশাই, আমাদের তো কালো সূচ, আমরা কিছুই ধরতে পারবো না, সেই জন্য আমার মেয়ে জামাই আর আমার এই ছেলেই সবকিছু করেছে। না না ঠাকুর মশাই, তখন থেকে তদারক করে যাচ্ছে, ওই সব করেছে। বাহ, তাহলে তো হয়েই গেল। উনি আয়োজন করলে পুজোর আয়োজনে কোনো কিছু কম করেছে নাকি? আপনার এই ছোট বৌমার আয়োজনে ঠাকুর নিজেই সন্তুষ্ট হন, আমাকে আর আলাদা করে কিছু মনে করাতে হবে না। সত্যি, যতগুলো দিন শ্যামা এই বাড়িতে ছিল না, কোনো আয়োজনই ভালো করে সম্পূর্ণ হতো না। এটা একদম ঠিক বলেছো। এখন তো আমাদের শ্যামা আমাদের মধ্যেই আছে, তাই ভুল হওয়ার কোনো উপায় নেই। একদম ঠিকই বলেছে বড় বৌমা। শ্যামা থাকলে আমি একদম নিশ্চিন্তে থাকি, কারণ আমি জানি আমার শ্যামা যখন পুজোর আয়োজন করে সেখানে ভুলচুক বার করার জো নেই, কিচ্ছুটি ভুল হবে না। আদিক্ষেতা যত সব, এসব আদিক্ষেতা থেকে এমনিতেই দূরে থাকি, আমি মেনে নিতে পারি না এগুলো। আমি তাহলে পুজো শুরু করি, কেমন? হ্যাঁ, এবার আপনি পুজো শুরু করে দিন। আর যদি কিছু লাগে তাহলে আমার এই ছেলেমেয়েরা তো আছে, সব হাতে হাতে দিয়ে দেব। দেখো, সবই তো হচ্ছে, কিন্তু কেমন সব ফাঁকা ফাঁকা লাগছে, তাই না দিদি? জামাই দাদা এতক্ষণ থাকলে পুরো বাড়ি হই হই করে মাথায় তুলে রাখতেন। তা যা বলেছ মেশো, কর্তা বাবা তো আর অল্পতে মন ভরতো না, একটা চাইলে 10টা নিয়ে হাজির হতো। ঠিকই বলেছো, দাদান থাকতে আমাদের বাড়িতে এত ছোট করে রথ কোনোদিন হয়নি। কি আর করবে বলো দিদি ভাই, এইবারে যে আমাদের কালা সৌজ, তোমাদের দাদান যে আমাদের ঠকিয়ে চলে গেছেন, এবার তো কালা সৌজ পালন করতেই হবে। তুমি তো রথ ছুঁতেও পারবে না, এবারে এইটুকুতেই শান্ত হও, আর কি করবে বলো? তা বললে তো হবে না দিদি, সারা বছর বাড়িতে একটা মাঙ্গলিক অনুষ্ঠান হবে না, জামাই দাদা থাকলে সেটা মেনে নিতেন বলো তো? যা বলেছ মেশো, কর্তা বাবার তো এমনিতে মন ভরতো না, সবকিছু একেবারে নিখুঁত আর সুন্দর হতে হতো। সেই শুধু জীবনের ব্যাপারে, জীবনের ক্ষেত্রে তার মন অল্পেই ভরে গেল, তাই না? সেই জন্য সব মায়া কাটিয়ে উনি একা একা ড্যাং ড্যাং করে স্বর্গে চলে গেলেন। আমি যে এখানে পড়ে থাকবো সে খেয়ালটুকুও ছিল না বোধহয়। মা, মা, তুমি আজকের দিনও মন খারাপ করছো? দেখো মা, বাবা যেখানেই থাকুক না কেন, আমাদের আনন্দ করতে দেখলে তো উনি ভালো থাকবে, তাই না বলো? না শ্যামা, আমি না আজও বিশ্বাস করতে পারি না যে তোদের বাবা আমাদের মধ্যে নেই, আমাদের পাখি দিয়ে চলে গেছেন। আমার না মন আজও মানতে চায় না রে। আচ্ছা মা, বাবা কি বলতে মনে নেই, এগিয়ে যাওয়ার নামই জীবন। দেখো, বাধা বিপর্যয় এসব তো জীবনে আসবে, তাই বলে কি জীবনটা থেমে যাবে? দেখো না মা, ছোট কর্তাও তো আজকের দিনে আসতে পারলো না বলো বাড়ি। সবই সত্যি শ্যামা, কিন্তু এই পরিস্থিতিতে আর যাই করা যাক না কেন, আনন্দ তো করা যায় না। তুই পারবি আনন্দ করতে? এরা কেউ পারছি ভেতর থেকে আনন্দ করতে বলতো? আচ্ছা ঠিক আছে মা, দেখো আনন্দ না করতে পারি, কিন্তু এভাবে শোক করে তো বসে থাকতে পারি না বলো। মা, আজকে এই পুজোটা কিন্তু তোমার ছোট ছেলের মঙ্গলের জন্য, আর তুমি এরকম একটা দিনে চোখের জল ফেলবে? মোছো, তাকাও আমার দিকে, মোছো এবার হাসো। ঠাম্মি, মা কিন্তু এটা একদম ঠিক বলেছে। আমাদের দাদান কিন্তু তার বড় গিন্নির চোখের জল একদম পছন্দ করতো না। শিগগিরই চোখ মোছো বলছি। হ্যাঁ ঠাম্মি,
আজকের দিনে তুমি এরকম কান্নাকাটি করছো? আরে দাদার নেই তো কি হয়েছে, আমি তো আছি। তুমি যা বলবে আমি তাই করে দেবো, তুমি একদম কান্নাকাটি করবে না। এবার হাসো মা। কি ছেলে! ঠাকুরমশাই, আপনি মন্ত্র বলতে শুরু করুন তো, নাহলে এদের মন্ত্র চালু হলে আর আপনার মন্ত্র বলা হবে না। जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी। জয় জগন্নাথ দেবের জয়। জয় প্রভু। আজ রথযাত্রা, শুভ দিন। মিছরি, তুমি যে কাজটাতে যাচ্ছ সেটাও কিন্তু শুভ কাজ। এটাকে পাপ মনে করো না, কেমন? বরং একজন পাপীকে তুমি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে পুণ্য অর্জন করবে, বুঝলে? হ্যাঁ, এবার কাজের কথায় আসি। তুমি যে হাসপাতালে যাচ্ছ সেখানে কিন্তু প্রচুর পাহারা, আর সেই সব কিছুকে টপকে তোমাকে নিখিলের কাছে পৌঁছতে হবে। আমার বিশ্বাস তুমি পারবে মিছরি। হ্যাঁ। পেশেন্টের অবস্থা কিরকম? অপারেশন হয়েছে, তবে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ওই আস্তে আস্তে, মানে জ্ঞান প্রায় নেই বললেই চলে। একটাই কাজ করতে হবে তোমাকে, ওই নিখিল চৌধুরীর কাছে পৌঁছে ওর অক্সিজেনের লেভেলটাকে একটু জাস্ট কমিয়ে দেবে। বাদবাকি কাজ এমনি এমনি হয়ে যাবে। আসলে কি জানো মিছরি, এর আগে এই কাজের দায়িত্বটা না আমি আরো অনেককে দিয়েছিলাম, কিন্তু কেউই আমাকে নিখিলের মৃত্যু সংবাদ এনে দিতে পারিনি। সেই জন্য বড্ড বড় কষ্টে আছি। তাই হঠাৎ তোমার কথা মনে পড়লো। আরে তোমার যোগ্যতা তো আমি জানি, দরকার পড়লে পাইপ বেয়ে 8 তলা পর্যন্ত উঠে যেতে পারো। এসব কাজে তো তুমি অভ্যস্ত। মিছরি, মিছরি প্লিজ, আমাকে শুধু নিখিলের মৃত্যু সংবাদটা এনে দাও প্লিজ। তারপর তুমি যা চাইবে সব দেব, সব। আপাতত এই টাকাটা তোমাকে অ্যাডভান্স হিসেবে দিচ্ছি, না? আর এই হলো ছবি। চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। আমার নাম মিছরি। যেরকম ভালোর ভালো, তেমন খারাপের খারাপ। আমি মুখে লাগলে মিষ্টি, আর ছুরি হয়ে কাটতে শুরু করলে কাক পক্ষীও টের পায় না। ওয়েল সেড। আরে এটাই শুনতে চেয়েছিলাম আমি। আমি তো জানি
তবে আবার বলছি কিন্তু ওই হাসপাতালে বিশেষ করে ওই নিখিল চৌধুরীর ক্যাবিনের চারদিকে 3টে ধাপে কিন্তু নিরাপত্তা রক্ষীরা রয়েছে। বলতে পারো একটা মাছিও নাকি বলতে পারছে না, আর সব সময় সিসিটিভিতে নজরদারি চলছে। এইসব কোনোদিনও মিত্রিকে আটকাতে পারিনি, আর আজও পারবে না। আজ শুভ দিন, আশা করি খবরটা আপনাকে এই শুভ দিনেই দিতে পারবো। এনিওয়ে, আর সময় নষ্ট করব না, আমি চলি। গুড লাক। থ্যাংক ইউ। ওয়াও, এতদিনে একটা কাজের মানুষ পেয়েছি। মেয়েটার প্রচুর আত্মবিশ্বাস। আজ নিখিলের পাত্তা সাফ। শ্যামা, ও শ্যামা, আরে শুনলাম স্বামীর মঙ্গল কামনায় নাকি আজকে পুজো আচ্ছা করছো। আরে করো 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 করো, কিন্তু তাতে কিচ্ছু হবে না, কারণ ভগবান পাপীর পাশে দাঁড়ায় না। তাই তোমার উদ্দেশ্যও সফল হবে না শ্যামা। আজ নিখিল চৌধুরী মরছে, মরবেই। নিন, পূজাটা সমাপ্ত হয়েছে। জগন্নাথ দেবকে মাসির বাড়ি রেখে আসার পালা। রথ টানতে নিয়ে যাবেন তো? হ্যাঁ ঠাকুর মশাই, সে তো নিয়ে যেতেই হবে। বলছি ঠাকুরমশাই, আমাদের তো কাল অসহ্য, আমরা কেউ রথ ধরবো না। তো কৃষ্ণ আর অনিরুদ্ধ অন্য গোত্র, ওরা রথ টানুক। আরে শিবা শোন না, বাবা তুইও যা ওদের সঙ্গে। কাম্মা, আমি কিন্তু একটা কথা বলে দিলাম, রথ টানি আর না টানি আমি কিন্তু ওদের সাথে বেরোবো। মেশো দাদু, তুমিও যাবে তো? হ্যাঁ রে, আমি যাবই তো। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমরা সবাই যাব। আনন্দ করাটা হলো আসল বিষয়, রথের ধরে নাই বা ধরলে। ও বাবা, আমি এই হাঁটু নিয়ে অতখানি হাঁটতে পারবো না বাপু। উফ, তুমি গাড়িতে যাবে দিদি, আমরা হাঁটবো, তুমি পাশে আস্তে আস্তে গাড়িতে যাবে। আমি একটা কথা বলতে পারি? এই শিবা, সব ব্যাপারে তোমাকে কথা বলতে হবে তাই না? সব ব্যাপারে ইনভলভ হয়ে না। এ কে অশোক, এভাবে বলছিস কেন? ও যা বলতে চাই বলুক না। তাছাড়া আমাদের পরিবারের ক্ষতি চেয়ে তো কোনো কথা বলেনি ও কখনো। ও ছোট দাদু ভাই, তোমার মা তো তোমার উপর ভরসা করেন, তাহলে এত সংকোচ কেন করছো কিছু বলবার আগে? তুমি বলো না কি বলতে চাও। বলছি কি, এই বছর বাড়ির বাইরে রথ টানাটা কি খুব দরকার? আমরা তো বাড়ির ভিতরেই টানতে পারি। মায়ের কথা অনুযায়ী তো আমি, বোন আর অনিরুদ্ধদাই টানতে পারবো। তো আমরা রথ টানতাম আর তোমরা দেখতে বাড়ির ভিতরে। হ্যাঁ, সেটাও তো হতে পারে। এত বোকা বোকা কথা বলিস কেন শিবা? বাইরে না গেলে রথ টানবো কি করে? তাছাড়া জগন্নাথ দেব তো আজই মাসির বাড়ি যাবেন, তো বাড়িতেই যদি রথ টানা হয় তাহলে কি করে হবে সেটা, তাই না বলো মা? সেই তো, সেও তো ঠিকই। ঠাম্মি, আমার মনে হয় শিবা যেটা বলছে সেটা ঠিকই বলছে।
বাবা অনিরুদ্ধ, তোমার আবার কি হলো? আজ হঠাৎ শিবাকে সাপোর্ট করছো? সৃজনী, শিবা যখন কিছু ভুল করেছিল তখন আমি তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আজ যখন আমার মনে হচ্ছে ও ঠিক কথা বলছে, তখন নিশ্চয়ই আমি সেটাও বলবো। ও বুদ্ধিমানের মতো কথা বলছে। ঠাম্মি, মা, আমার মনে হয় এই বছরটা আমাদের হুট করে এরম বাড়ির বাইরে বেরোনো উচিত না। হ্যাঁ, শিবা কিন্তু ঠিকই বলেছে। মানে এখন যদি সবাই মিলে বাড়ির বাইরে চলে যায়, কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই। তার থেকে বরং আমরা... সেটা কিন্তু একদম ঠিক কথা। সবাই বরং নিরাপদেও থাকতে পারবে। কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি কোথায় হবে? ওবার দিদি বলছি, শোনো না, বাড়ির ওই পেছন দিকটার ব্যবস্থা করলে হয় না? দেখো আউট হাউসগুলো তো ফাঁকাই থাকে, কত জায়গা বলো তো। আর মা, রথটা না হয় আমরা বাগান দিয়ে টেনে নেব। ও মা, তাহলে তো খুবই ভালো হয়। আমি বাবু এই হাঁটু নিয়ে তো বেশি দূর হাঁটাহাঁটিও করতে পারতাম না। আমার জন্য তো ভালোই হলো, বাড়ি বসেই রথ টানা দেখতে পাবো। ও ঠাকুর মশাই, বলছি যে একটা কাজ করলে হয় না, মানে এই আমাদের বাগানের চারধারে একটু রথ টেনে নিলে নিয়ম রক্ষা হবে না? হবে কি বলুন না? যখন যেমন পরিস্থিতি মা, এই একটু আধটু আচার পরিস্থিতির মতো বদলাতেই হবে। শ্যামা মা, আপনারা বলতে ঘরের মধ্যেই রথ টানবেন। আচ্ছা ঠিক আছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কারুর কথায় ওঠবোস করার কাজ আমরা করি না। অফিসিয়ালি কমপ্লেন আসে, হিসেবে গরমিল ধরা পড়ে, তারপরেই আমরা আসি। এই শিবা, কি ব্যাপার আমাকে আলাদা করে এখানে ডাকলে? দেখো বাড়ি ভর্তি লোক কিন্তু, হ্যাঁ, এভাবে তোমার সঙ্গে কথা বলাটা সেফ না। অন্য কোনো উল্টোপাল্টা প্রসঙ্গ তুলবে না। সেফ নয় সেটা আমি ভালো করেই জানি, কিন্তু যতক্ষণ না আমার সন্দেহটা মিটছে ততক্ষণ আমি চুপ করে বসে থাকতে পারবো না। সন্দেহ? আবার কিসের সন্দেহ? ইনকাম ট্যাক্সের অফিসাররা এলো আর এর নিজের মুখেই বললো যে ওনাদেরকে কেউ খবর দেয়নি, এটা একটা রুটিন রেড। হ্যাঁ তো তার মানে মিথ্যে ঘটনায় এই বাড়ির লোককে ফাঁসিয়ে ওনাদেরকে খবর দিয়েছে তেমন নয়। তাহলে ওইটুকুনি সময়ের মধ্যে ঠাম্মির ঘরে ওই নকল কাগজগুলো রাখলো কে? ওই সময় কেউ রেখেছে তুমি এমনটা ভাবছো কেন? কারণ ঠাম্মির ঘরে ওই নকল কাগজগুলো থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। আর সেক্ষেত্রে এটা তো বাড়ির লোক ছাড়া আর কেউ করতে পারবে না, কারণ ওই সময় ইনকাম ট্যাক্সের অফিসার আর পুলিশ অফিসার ছাড়া তো বাইরে থেকে কেউ ঢোকেনি। ওইটুকুনি সময়ের মধ্যে কাগজগুলো কে রাখতে পারে? আর এত দ্রুত প্ল্যান কেই বা করতে পারে? সে আমি কি জানি। তোমার গোয়েন্দাগিরি করতে ইচ্ছে করছে করো না, আমাকে এসবের মধ্যে টানছো কেন? আমাকে একদম টানবে না। আমার বিশ্বাস এই কাজ এই বাড়িতে আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। তাই অদ্ভুত ব্যাপার, এই বাড়িতে যা হচ্ছে সব আঙুল দেখি আমার উপরেই উঠছে। সব দোষ আমার, যত দোষ নন্দ ঘোষ। তুমি এই বাড়ির ছেলে না, আমি এই বাড়ির ছেলে, বোঝা মুশকিল। আপনি যে আমার থেকে রক্তের সম্পর্কে এগিয়ে এটা ঠিকই, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি না, কারণ এ বাড়ির ক্ষতি আপনার মতো আর কেউ করতে পারে না। শাট আপ! কোথায় তোমাকে আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা মেরে বের করা উচিত, তা না তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, আমাকে ধমকাচ্ছ, চমকাচ্ছ। সাহস তো মন্দ না তোমার। সাহস তো আমার কোনো কাজেই মন্দ ছিল না, না হলে কি আপনি আমায় কাজে নিতেন? তবে আপনার দিকে আঙুল তোলার অনেক কারণ আছে। যে ছেলে তার নিজের বাবার খুনের ষড়যন্ত্র করতে পারে, সে পারে না এমন কোনো কাজ নেই। আর কেউ না জানুক, আমি তো জানি আপনি এই পরিবারের ক্ষতি ছাড়া আর কিচ্ছু চান না। আপনি আমার মায়ের ক্ষতি চান, আর আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও হতে দেব না অশোকবাবু। শিবা,
চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না অশোক বাবু। আমার মন বলছে যে এসবের পিছনে না কোথাও না কোথাও আপনার হাত আছে। আমার বারবার মনে হচ্ছে যে পরিবারের সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে আপনি একটা মুখোশধারী ভণ্ড, আর আপনার জন্যই পরিবারের এত সর্বনাশ হচ্ছে। কেন আমার উপর বারবার আঙুল তুলছো শিবা? আমি তো বলছি এসবের মধ্যে আমি জড়িত নই। নিখিলকে কে গুলি করেছে আমি জানি না। আমার নিখিলকে গুলি করে কি লাভ? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কিছু করিনি, বারবার আমাদেরকে আঙুল তুলো না। সেটাই হলে ভালো। কিন্তু যদি কোনোদিন জানতে পেরেছি যে এসবের পিছনে আপনার হাত আছে, সেদিন আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, মনে রাখবে। এই ছেলেটা খুব বার বেড়েছে, এর বাড়াবাড়ি এবার বন্ধ করতে হবে। সে আমার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আগে ঢালটাকেই ভাঙতে হবে। তোমাকে এবার সরিয়ে ফেলার সময় এসে গেছে শিবা। আর বেশি দিন তুমি এদের জীবনে থাকতে পারবে না, কিছুতেই না।